ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান, দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। জাতীয় সংসদ ভোট পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। আরও ৫ দেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক। চট্টগ্রামে গাড়ি চালকের বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ, ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন গ্রহণ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ফেব্রুয়ারির নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ছাত্র সংসদ নির্বাচনের জয়ে বিভোর না থেকে সংসদ ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তাদের। ঐক্য বিনষ্ট হলে এর দায় নিতে হবে বলেও সতর্ক করেন তারা। আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ডাকসু ও জাকসু নির্বাচনের পর থেকেই এসব নির্বাচন জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভোর না থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। বলেন, পিআরের দাবিতে যেসব দল মাঠে নেমে জাতীয় নির্বাচনকে শঙ্কায় ফেলতে চায় তাদের রুখে দিতে হবে। যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা ২০১৪তেও বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছে, তারাই আবার ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে কেউ কেউ অনধিকার চর্চা করছেন। সব দলে অপরাধী থাকলেও বিএনপির বিরুদ্ধেই বেশি প্রোপাগান্ডা হচ্ছে। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফেসিবাদী সরকারের উগ্র আচরণে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। ফেসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং চায় না ২২.২%। জরিপে অংশ নেন ১০,৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।
15-16 বছর পরে আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে। বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। সবাই মিলে যদি ভোট দিতে আসে, ভোটটা ভালো হতে বাধ্য। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে এবং আমরা আশা করছি এবং এটার একটা ইন্ডিকেশন আমরা দেখছি। শুধু ব্যক্তি শেখ হাসিনার নয়, রাজনৈতিক অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। দুপুরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরা শেষে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান, আইনের সুযোগ থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শেষ হইয়াও হইল না শেষ। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু রোববার জানা যায় এ মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী 1 ঘন্টা জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় তিনি বলেন, ব্যক্তি নাহিদকে গুম নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ, এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ, এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। নাহিদ ইসলাম আরো বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে, সে সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের। সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না উল্লেখ করে বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান তিনি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করবে। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাববো। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পোষ্যকোটা নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, আন্দোলনের মুখে স্থগিত করা এবার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান, লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি। আরও 5 দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অভিযান চালিয়ে তার স্ত্রীর গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 23 বস্তা নথি। এদিকে 25 কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গত 3 দিন ধরেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিড গ্রুপের বিভিন্ন নথি ও দেশ বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ড উদ্ধারে অভিযান চালাচ্ছে দুদক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের বাড়িতে বিভিন্ন রেকর্ডপত্র লুকানো রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত 3টায় কালুরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাড়ি চালকের প্রতিবেশীর তালাবদ্ধ ঘর থেকে 23 বস্তা নথি উদ্ধার করা হয়। দুদক জানায়, বিভিন্ন দেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য আছে এসব নথিতে। সেই সঙ্গে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম,
তো ট্রেস বেসিক খুলে দেখলাম যে সাইফুদ্দিন চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এদিকে গত 24শে জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে ইসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। সেই মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। দুর্নীতি দমন কমিশন বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে 582টি ফ্ল্যাট ও বাড়ির অনুসন্ধান তথ্য পায়। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। এর আগে বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে জাবেদের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে 23 বস্তা নথির তথ্য পায় দুদক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া নারীর অর্ধগলিত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে বিথি নামের নারীকে হত্যা করতে 1 লাখ টাকা দিয়ে সহযোগীদের ভাড়া করে তার স্বামী। এ ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে। এছাড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 18 সেপ্টেম্বর রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টরে কাশবনের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিচয় শনাক্ত সহ অপরাধী ধরতে তদন্ত শুরু করে পুলিশ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বিথি আক্তার ওরফে বিলকিস নামের ওই নারীকে তার স্বামী কয়েকজন সহযোগী মিলে হত্যা করে। খুনের সহযোগিতা করতে তার স্বামী বাবলু সহযোগীদের 1 লাখ টাকা দিয়ে ভাড়া করে বলেও জানায় পুলিশ। প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে, এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মাদক বিক্রির সঙ্গে জড়িত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে, তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সম্প্রতি মোহাম্মদপুর থানা থেকে 3 পুলিশ সদস্যকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায়, প্রশাসনিক কারণেই তাদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের বিষয় নিয়ে ভুল তথ্য প্রচারে বিরত থাকারও আহ্বান জানান পুলিশ। কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন, পরবর্তীতে বিকেলবেলা ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এছাড়াও রাজধানীতে মিছিল ও কার্যক্রম পরিচালনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপনে, দেবীকে আবাহন, শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ততা। পোষ্যকোটা নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্যকোটা স্থগিত করায় এবার অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান করছেন তারা। এ সময় প্রশাসন ভবন সহ একাডেমি ভবনে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী থাকলেও বেশিরভাগ বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতরাতে পোষ্যকোটার ভর্তির সুযোগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিকেল 3টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের দাবি, যে কোনো মূল্যে পোষ্যকোটা বাতিল করতে হবে। এর ব্যত্যয় হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মধ্যরাত পর্যন্ত পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।
স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, মানসিকভাবে লাঞ্ছিত করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই তারই উপস্থিত প্রতিক্রিয়া হিসাবে এবং সেই সব সন্ত্রাসীদের সুবিচারের দাবিতে আজকের মধ্যে আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আজকের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা আমরা রাতে বসেছিলাম কয়েক দফা, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এই ছাত্রদের অবিলম্বে তার ছাত্রত্ব বাতিল করতে হবে। ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্ররা কিসের আন্দোলন করছে, কিসের আন্দোলন করেছিল? তাদের কোনো অধিকার আছে এটার? বিশ্ববিদ্যালয়ে কাকে ভর্তি করবে না করবে তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার, ওদের কি মাথা ব্যথা? মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে বাজল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সূচনা ধ্বনি। সনাতন ধর্মের শাস্ত্রমতে এই দিনেই মর্তলোকে আসেন দুর্গতিনাশিনী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ চণ্ডীপাঠ ও পূজা অর্চনা। 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। তাই তো ভক্তদের আশা দেবী দুর্গার আগমনে বিনাশ ঘটবে সকল অশুভ শক্তির। ঢাকের বাদ্যই জানান দিচ্ছে শুরু হয়ে গেছে দেবী দুর্গার মর্তে আসার ক্ষণ। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হলো দেবী পক্ষের। মহালয়াকে ঘিরে রোববার ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে চলে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। এরপরেই শুরু হয় মহালয়ার ঘট স্থাপন সহ বিশেষ পূজা। তর্পণ প্রভাতের আলোয় দেবী দুর্গার আবির্ভাবেই তো মহালয়া। শারদ প্রভাতে তাই ভক্তের আরাধনা। 1 বছর পরে মা আসছেন আমাদের মাঝে। পিতৃপুরুষগণ যেন ভালো থাকেন, তারা যেন আমাকে আশীর্বাদ করেন। আমি মহিষাসুরের নাচ দেখলাম, গান শুনলাম। প্রথম মহালয় খুবই ভালো লাগতেছে এবং একটা সুন্দর পরিবেশ। সবার জন্য যেন দেবী সুসংবাদ বয়ে আনে। মহালয়ার দিন আমাদের যারা 3 পূর্বপুরুষ তারা খুব কাছাকাছি অবস্থান করেন, তাদের জন্য এই জল এবং তিল অর্পণ করা হয়। এদিকে মহালয়া উপভোগে যোগ দেন বিদেশি অতিথিরাও। It is such an honor and privilege to be here to Dhakeshwari temple every time. For a moment we were all transported to the level of divine in the company of Ma Durga. আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজ অর্থাৎ হাতিতে চড়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই, তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আগামী 24 সেপ্টেম্বর থেকে সারা দেশে মণ্ডপ পাহারায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় জাতীয় নির্বাচন উৎসব মুখর হবে বলে আশা জানান উপদেষ্টা। মিয়ানমার থেকে মাদকের প্রবেশ ও দেশ থেকে সার পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন। তো 2-1টা জায়গায় যে ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনারা অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামাত নেতারা। তারা মনে করেন বিশ্বমঞ্চে বাংলাদেশের নির্বাচনী যাত্রা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা, আর এর মধ্য দিয়ে কেটে যাবে সব সংশয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন, এই 4 নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা চাই দ্রুত সময়ে নির্বাচন হোক, মানুষের যে ভোটের অধিকার সেটা ফিরে পায়। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া জামাতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমানও মনে করেন, বৃহত্তর স্বার্থে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটি জানান দেওয়ার পাশাপাশি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন বিশ্ব দরবারে। সবগুলো রাজনৈতিক দলই কিন্তু একটা বিষয়ে একমত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের যে সমস্যা আছে সেই সমাধানগুলো আমাদেরকেই করতে হবে। সফরসূচি অনুযায়ী 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও 30 তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ। লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। আসরে নেপালের বিপক্ষে দারুণ জয়ের শুভ সূচনা করে বাংলাদেশ দল। হিমালয়ের দেশটিতে 4-0 গোলে বড় ব্যবধানে হারায় লাল সবুজ। এবার নিজেদের পরের ম্যাচে স্বাগতিক দলটির বিপক্ষে লড়বে ছোটনের দল। এ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফয়সাল মানিকরা। এবার লঙ্কানদের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন বাংলাদেশ দলের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান। দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না কেউ, বললেন প্রেস সচিব। জাতীয় সংসদ ভোট পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। এবং কেবল কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি নাহিদের। আইনের সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।